হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। তড়িৎ রসায়ন ভর্তি পরীক্ষা, আজকে তড়িৎ রসায়নের ক্লাস নাম্বার 3। তড়িৎ রসায়নের ক্লাস নাম্বার 3 এর মাধ্যমে তড়িৎ রসায়ন শেষ হবে। আজকে ক্লাসের শেষ ভাগে আমি হাজারি স্যারের এই বছরের এডিশনের যে বইটা সেটা দাগিয়ে দিব। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসের পড়াগুলো ফলো করবে এবং আজকের পড়াটা আজকের মধ্যে আয়ত্ত করবে। সবাই লক্ষ্য করো। ভর্তি পরীক্ষা তড়িৎ রসায়ন আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। গত ক্লাসে তোমাদেরকে শিখাচ্ছিলাম ছোট হাতের ইএমএফ ইজ ইকুয়াল টু ইনার্সিয়াল। কোষের মোট বিভব বা কোষ বিভব বা তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, সংক্ষেপে বলে ইএমএফ ইজ ইকুয়াল টু ইনার্সিয়াল। আর এই ইএমএফটা যদি বড় হাতের হয়, বড় হাতের ইএমএফ ইজ ইকুয়াল টু ইনার্সিয়াল মাইনাস আরটি বাই এনএফ লন অ্যানোডের ঘনমাত্রা বাই ক্যাথোডের ঘনমাত্রা। এটা হচ্ছে নার্নস্ট সমীকরণ। কি সমীকরণ? নার্নস্ট সমীকরণ। ছোট হাতের ইএমএফ ইজ ইকুয়াল টু ইনার্সিয়াল আর বড় হাতের ইএমএফ ইজ ইকুয়াল টু ইনার্সিয়াল মাইনাস আরটি বাই এনএফ লন অ্যানোডের ঘনমাত্রা বাই ক্যাথোডের ঘনমাত্রা। এই ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, এই ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, এই ইএমএফ মানে তড়িৎ চালক বল বা কোষের মোট বিভব বা কোষ বিভব, এই ইএমএফ মানেও কোষের মোট বিভব বা তড়িৎ চালক বল বা কোষ বিভব, দুইটার মিনিং সেম। কখন আমরা বুঝবো এটা ছোট হাতের ইএমএফ নাকি বড় হাতের ইএমএফ? সবাই লক্ষ্য করো। অঙ্কের ডাকে ঘনমাত্রা উল্লেখ থাকলে কোষের মোট বিভব বা তড়িৎ চালক বলের মান নার্নস্ট অঙ্কের ডাকে ঘনমাত্রা উল্লেখ থাকলে কোষের মোট বিভব বা তড়িৎ চালক বলের মান নার্নস্ট সমীকরণ দিয়ে বের করতে হয়। যদি অঙ্কের ডাকে ঘনমাত্রা বড় হাতের এম মানে মোলার, মানে মোলারিটি, মানে মোল পার লিটার, মানে মোল পার ডিএম কিউব। বড় হাতের এম মানে মোলারিটি, মোল পার লিটার, মোল পার ডিএম কিউব। এগুলো হচ্ছে ঘনমাত্রার একক। এগুলো কিসের একক? ঘনমাত্রার একক। অঙ্কের ডাকে যদি ঘনমাত্রা উল্লেখ থাকে তাহলে কোষের মোট বিভব বা তড়িৎ চালক বলের মান এই বড় হাতের ইএমএফ মানে নার্নস্ট সমীকরণ দিয়ে বের করতে হয়। বড় হাতের ইএমএফ ইজ ইকুয়াল টু ইনার্সিয়াল মাইনাস আরটি বাই এনএফ লন অ্যানোডের ঘনমাত্রা বাই ক্যাথোডের ঘনমাত্রা। যখন অঙ্কের ডাকে ঘনমাত্রা উল্লেখ থাকবে তখন কোষের মোট বিভব বা তড়িৎ চালক বলের মান নার্নস্ট সমীকরণ দিয়ে বের করতে হয়। আর এমনিতে কোষের মোট বিভব মানে ইএমএফ মানে ইনার্সিয়াল। ইনার্সিয়াল ইজ ইকুয়াল টু ইনড অ্যানোড অক্সিডেশন প্লাস ইনড ক্যাথোড রিডাকশন। গত ক্লাসের সাথে সামঞ্জস্য করে আমরা আজকে একটা অঙ্ক করে ফেলবো। গত ক্লাসে আমরা 12 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আমি খুব বড় ধরনের ভুল না করলে 12 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে হচ্ছে 13। আজকে হচ্ছে 13।
25°C তাপমাত্রায় জিঙ্ক জিঙ্ক 2+ 0.01 মোলার। সিলভার বিক্রিয়াটির ক্ষেত্রে কোষের (25°C) তাপমাত্রায় জিঙ্ক জিঙ্ক 2+ 0.01 মোলার। দুই দাগ মানে লবণ সেতু, আর এক দাগ থাকলে সেটা কোষ বিভাজক, আর দুই দাগ মানে লবণ সেতু, সংযোগ। এক দাগ বা দুই দাগ দিয়ে কানেকশন বোঝায়, সংযোগ বোঝায়। এক দাগ দিয়েও সংযোগ বুঝাইতে পারো, দুই দাগ দিয়েও সংযোগ বুঝাইতে পারো। এক দাগ দিয়ে সংযোগ মানে কোষ বিভাজক, আর দুই দাগ দিয়ে সংযোগ মানে হচ্ছে লবণ সেতু দিয়ে সংযোগ। 25°C তাপমাত্রা এই বিক্রিয়াটির ক্ষেত্রে কোষের মোট বিভব কত? যেহেতু ঘনমাত্রা উল্লেখ আছে, কোষের মোট বিভব বা তড়িৎ চালক বলের মান নার্নস্ট সমীকরণ দিয়ে বের করতে হবে। নার্নস্ট সমীকরণ হচ্ছে বড় হাতের EMF E naught cell minus RT/NF ln অ্যানোডের ঘনমাত্রা বাই ক্যাথোডের ঘনমাত্রা। অঙ্ক করার সময় নার্নস্ট সমীকরণটা একটু পরিবর্তন হবে। অ্যানোডের উপর পাওয়ার হবে x, ক্যাথোডের উপর পাওয়ার হবে y। অঙ্ক করার সময় নার্নস্ট সমীকরণটা একটু পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? অ্যানোডের উপরে পাওয়ার হবে x, ক্যাথোডের উপরে পাওয়ার হবে y। প্রথমে আমরা E naught cell বের করি। লক্ষ্য করো, E naught cell is equal to E naught anode oxidation plus E naught cathode reduction। প্রথমে E naught cellটা বের করব। E naught cell-এর সমীকরণ লেখার সাথে সাথে অ্যানোড ক্যাথোড চিহ্নিত করতে হবে। অ্যানোড ক্যাথোড চেনার প্রথম উপায় পূর্ণ বিক্রিয়া দেখে। এখানে পূর্ণ বিক্রিয়া দেওয়া আছে, জিঙ্কের জারণ, সিলভারের বিজারণ। যে বিক্রিয়ায় জারণও থাকবে বিজারণও থাকবে সেটা পূর্ণ বিক্রিয়া। E naught cell বের করব, এই জন্য শুরুতেই E naught cell-এর রাশিমালা লিখে নিছি। E naught cell-এর রাশিমালা লেখার সাথে সাথে অ্যানোড ক্যাথোড চিহ্নিত করতে হবে। অ্যানোড ক্যাথোড চেনার প্রথম উপায় পূর্ণ বিক্রিয়া দেখে। এখানে পূর্ণ বিক্রিয়া দেওয়া আছে, জিঙ্কের জারণ, সিলভারের বিজারণ। যার জারণ হয় সেই জিঙ্ক হচ্ছে অ্যানোড, যার বিজারণ হয় সেই সিলভার হচ্ছে ক্যাথোড। যার জারণ হয় সেই জিঙ্ক হচ্ছে অ্যানোড, যার বিজারণ হয় সেই সিলভার হচ্ছে ক্যাথোড। আর অঙ্কের ডাকে এই দুইটা ভ্যালু দেওয়া আছে, জিঙ্ক জিঙ্ক 2+ is equal to plus 0.76 ভোল্ট, সিলভার সিলভার প্লাস is equal to minus 0.779 ভোল্ট। এই দুইটা ভ্যালু দেওয়া আছে। যেহেতু অঙ্কের ডাকে ঘনমাত্রা উল্লেখ আছে, অঙ্কের ডাকে ঘনমাত্রা উল্লেখ থাকলে কোষের মোট বিভব বা তড়িৎ চালক বলের মান নার্নস্ট সমীকরণ দিয়ে বের করতে হয়। নার্নস্ট সমীকরণটা লিখছি, বড় হাতের EMF। অঙ্ক করার ক্ষেত্রে নার্নস্ট সমীকরণটা একটু পরিবর্তন হবে। অ্যানোডের উপরে পাওয়ার হবে x, ক্যাথোডের উপরে পাওয়ার হবে y। প্রথমে E naught cell বের করব। E naught cell is equal to E naught anode oxidation plus E naught cathode reduction। এই সমীকরণ লেখার সাথে সাথে অ্যানোড ক্যাথোড চিহ্নিত করতে হবে। জিঙ্ক অ্যানোড, এর জারণ হয়েছে, সিলভার ক্যাথোড, এর বিজারণ হয়েছে। অ্যানোড ক্যাথোড চেনার প্রথম উপায় পূর্ণ বিক্রিয়া দেখে। এখানে পূর্ণ বিক্রিয়া আছে, জারণও আছে বিজারণও আছে। জিঙ্ক অ্যানোড, অ্যানোডের কোন বিভব প্রয়োজন? জারণ বিভব। তাহলে জিঙ্ক যেহেতু অ্যানোড, জিঙ্কের কোন বিভব প্রয়োজন? জারণ বিভব।
এখানে জিঙ্কের দেয়া আছে কোন বিভব? জারণ বিভব। অর্ধবিক্রিয়ায় যেহেতু জারণ, তার মানে এটা জারণ বিভব। জিঙ্ক অ্যানোড, অ্যানোডের জারণ বিভব প্রয়োজন, তাহলে জিঙ্ক যেহেতু অ্যানোড, জিঙ্কের জারণ বিভব প্রয়োজন। অঙ্কের ডাকে জিঙ্কের কোন বিভব দেওয়া আছে? জারণ বিভব। যে বিভব প্রয়োজন সেটাই দেওয়া আছে, কোনো পরিবর্তন হবে না। প্লাস, সূত্রের প্লাস, এটা হচ্ছে সূত্রের প্লাস। সিলভার ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব প্রয়োজন, অ্যানোডের জারণ বিভব প্রয়োজন, ক্যাথোডের বিজারণ বিভব প্রয়োজন। সিলভার ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব প্রয়োজন। সিলভার যেহেতু ক্যাথোড, তাহলে সিলভারের কোন বিভব প্রয়োজন? বিজারণ বিভব। এখানে দেওয়া আছে সিলভারের জারণ বিভব। অর্ধবিক্রিয়ায় যেহেতু জারণ, এটা জারণ বিভব। অর্ধবিক্রিয়ায় জারণ থাকলে প্লাস হোক আর মাইনাস হোক, সেটা জারণ বিভব। অর্ধবিক্রিয়ায় জারণ মানে বৃদ্ধি মানে জারণ। সিলভার ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব প্রয়োজন। সিলভার যেহেতু ক্যাথোড, তাহলে সিলভারের কোন বিভব প্রয়োজন? বিজারণ বিভব প্রয়োজন। অঙ্কের ডাকে সিলভারের কোন বিভব প্রয়োজন? সরি, সিলভার ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব প্রয়োজন। সিলভার যেহেতু ক্যাথোড, তাহলে সিলভারের বিজারণ বিভব প্রয়োজন। অঙ্কের ডাকে সিলভারের কোন বিভব দেওয়া আছে? জারণ বিভব। কিন্তু সিলভার যেহেতু ক্যাথোড, সিলভারের কোন বিভব প্রয়োজন? বিজারণ বিভব। দেয়া আছে সিলভারের জারণ বিভব। সিলভারের যে বিভব প্রয়োজন সেটা কি দেয়া আছে? নাই। যে বিভব প্রয়োজন তা না দেওয়া থাকলে পরিবর্তন করে লিখতে হবে। তাহলে 1.539 ভোল্ট। আমি রিপিট করছি, সবাই লক্ষ্য করো। প্রথমে ইনট সেল বের করব। যেহেতু অঙ্কের ডাকে ঘনমাত্রা উল্লেখ আছে, নার্নস সমীকরণ দিয়ে বের করতে হবে। অঙ্ক করার ক্ষেত্রে নার্নস সমীকরণ একটু মডিফাইড, অ্যানোডের উপরে পাওয়ার x, ক্যাথোডের উপরে পাওয়ার y। আর এখানে একটা 2 হবে, এখানে ভুলে একটা 2 দেওয়া হয় নাই। 2 দিলে হবে, না দিলেও হবে। আচ্ছা, অঙ্ক করার ক্ষেত্রে নার্নস সমীকরণটা একটু মডিফাইড। অ্যানোডের উপরে পাওয়ার হচ্ছে x, ক্যাথোডের উপরে পাওয়ার হচ্ছে y। প্রথমে ইনট সেল বের করব। ইনট সেল ইজ ইকুয়াল টু ইনট অ্যানোড অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোড রিডাকশন। শুরুতেই অ্যানোড ক্যাথোড চিহ্নিত করব। জিঙ্কের জারণ হয়েছে জিঙ্ক অ্যানোড, সিলভারের বিজারণ হয়েছে সিলভার ক্যাথোড। জিঙ্ক যেহেতু অ্যানোড, জিঙ্কের কোন বিভব প্রয়োজন? জারণ বিভব। অঙ্কের ডাকে জিঙ্কের কোন বিভব দেয়া আছে? জারণ বিভব। যে বিভব প্রয়োজন সেটাই দেওয়া আছে, পরিবর্তনের প্রয়োজন নেই। সূত্রের প্লাস। সিলভার ক্যাথোড, সিলভারের কোন বিভব প্রয়োজন? বিজারণ বিভব। অঙ্কের ডাকে সিলভারের কোন বিভব দেওয়া আছে? জারণ বিভব। সিলভারের যে বিভব প্রয়োজন সেটা কি দেওয়া আছে? নাই, এজন্য চিহ্ন পরিবর্তন হবে। তো ইনট সেলের মানটা চলে আসছে প্লাস 1.539 মাইনাস। আর মানে মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান হচ্ছে 8.314। টি মানে হচ্ছে কেলভিনে তাপমাত্রা। এই 25 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে হবে কেলভিন, তাহলে 298। এফ মানে 96,500। এন হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। এন হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। সবাই লক্ষ্য করো, এন হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। এন এর মান জানতে হলে যেতে হবে অ্যানোডে। এন এর মান জানতে হলে যেতে হবে অ্যানোডে। অ্যানোডে জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, জারণ মানের পার্থক্য 2। তাহলে কয়টা ইলেকট্রন ছেড়েছে? 2টা। তাহলে এন এর মান হচ্ছে 2। আমি আবার রিপিট করছি, এন হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। এন কি? এন হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। এন এর মান জানতে হলে কোথায় যাব? অ্যানোডে। অ্যানোডে জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, জারণ মানের পার্থক্য 2, এজন্য 2টা ইলেকট্রন ছেড়েছে। লন, অ্যানোডের ঘনমাত্রা 0.01,
এক্স হচ্ছে অ্যানোডের মোল সংখ্যা, 0.01, অ্যানোড হচ্ছে 1 মোল, ডিভাইডেড বাই ক্যাথোডের ঘনমাত্রা হচ্ছে 0.1 হোল ব্র্যাকেট টু দি পাওয়ার 2, ওয়াই হচ্ছে ক্যাথোডের মোল সংখ্যা। আমি আবার বলছি, এন মানে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। এন এর মান জানতে হলে যেতে হবে অ্যানোডে। অ্যানোডে জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, জারণ মানের পার্থক্য 2, এই জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগকৃত ইলেকট্রন 2। এখন সবাই লক্ষ্য করো, প্লাস 1.539 মাইনাস, সবাই অত্যন্ত ঠান্ডা মাথায় ক্যালকুলেটরটা হাতে নাও। সবাই লক্ষ্য করো, ক্যালকুলেটরটা হাতে নিয়ে প্রথমে এই যে ডান পাশের যে এই ভ্যালুটা এটা নামাও, কত আসে, যে লন সহ এই ভ্যালুটা কত আসে এটা আগে নামাও, ইনটু এই ভ্যালুটা কত আসে এটা নামাও, করে দেখো কত আসে। অথবা তোমাদের যদি খুব খারাপ লাগে তাহলে এই যে মাইনাসের পরের অংশের ভ্যালুটা কত আসে সেটা নামায় ফেলো। আমি তোমাদেরকে সহায়তা করি, মাইনাসের পরে কত আসে সেটা নামাই। 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500 ইন্টু লন 0.01, যেটা বলছিলাম যে ভাগ ভাগ করে করাই ভালো, ইন্টু লনের মানটা কত আসে দেখো, 0.01 ডিভাইডেড বাই 0.1 স্কয়ার, লন অফ আনসার 0.01, 0.01। এটা ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। এই অঙ্ক তো ভাই ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। দেখো 0.01 মানে 01, আর 0.1 স্কয়ার মানে 0.01, আর এখানে ভ্যালুটা যতই আসুক 8.314 ইন্টু 298 2 ইন্টু 96,500, 0.1 স্কয়ার মানে 0.01, 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500, এখানে কত আসে লন 1, লন 1 এর মান হচ্ছে 0, 0.01 কাটাকাটি করলে কত আসে 1, আর লন 1 এর মান হচ্ছে 0, 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে আনসার আসছে 1.539 ভোল্ট। এটা ক্যালকুলেটর ছাড়াই, এত বড় একটা অঙ্ক এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করা যাচ্ছে। আমি আরেকবার এটা তোমাদের পুরো অঙ্কটাই আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা খুব ঠান্ডা মাথায় খেয়াল করো। যে এইগুলো 1 দাগ কিংবা 2 দাগ দিয়ে বোঝায় হচ্ছে সংযোগ। 1 দাগ মানে হচ্ছে পর্দা দিয়ে সংযোগ, 2 দাগ মানে হচ্ছে লবণ সেতু দিয়ে সংযোগ। 1 দাগ বা 2 দাগ দিয়ে বোঝায় সংযোগ। 1 দাগ মানে পর্দা দিয়ে সংযোগ, 2 দাগ মানে লবণ সেতু দিয়ে সংযোগ। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটির ক্ষেত্রে কোষের মোট বিভব কত? জিঙ্কের জারণ বিভব, অর্ধ বিক্রিয়ায় যেহেতু জারণ মানের বৃদ্ধি মানে জারণ, তাহলে সিলভারেরও জারণ বিভব। অর্ধ বিক্রিয়ায় যদি জারণ বলে ডানেরটা জারণ বিভব। অঙ্কের ডাকে যেহেতু ঘনমাত্রা উল্লেখ আছে, তাহলে কোষের মোট বিভব বা কোষ বিভব নার্নস্ট সমীকরণ দিয়ে বের করতে হবে। নার্নস্ট সমীকরণটা লিখলাম। অঙ্ক করার ক্ষেত্রে নার্নস্ট সমীকরণটা একটু মডিফাইড। অ্যানোডের উপরে পাওয়ার হবে x, ক্যাথোডের উপরে পাওয়ার হবে y। প্রথমে ইনট সেল বের করব। ইনট সেলের রাশিমালা লিখলাম, ইনট অ্যানোড অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোড রিডাকশন। এই সমীকরণ লেখার সাথে সাথেই অ্যানোড ক্যাথোড চিহ্নিত করতে হবে। এই সমীকরণ লেখার সাথে সাথেই অ্যানোড ক্যাথোড চিহ্নিত করতে হবে। অ্যানোড ক্যাথোড চেনার প্রথম উপায় পূর্ণ বিক্রিয়া দেখে। এখানে পূর্ণ বিক্রিয়া দেওয়া আছে, জারণও হয়েছে, সংযোগ আছে, আবার বিজারণ হয়েছে। যার জারণ হয়েছে জিঙ্ক অ্যানোড, যার বিজারণ হয়েছে সিলভার ক্যাথোড।
জিঙ্ক অ্যানোড, অ্যানোডের জারণ বিভব প্রয়োজন, অর্থাৎ জিঙ্কের জারণ বিভব প্রয়োজন। অঙ্কের ডাকে জিঙ্কের জারণ বিভবই দেয়া আছে, যে বিভব প্রয়োজন সেটাই দেওয়া আছে, এই জন্য কোনো পরিবর্তন করি নাই। সিলভার ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব প্রয়োজন, অর্থাৎ সিলভার এর যেহেতু ক্যাথোড, তাহলে সিলভারের বিজারণ বিভব প্রয়োজন। অঙ্কের ডাকে সিলভারের জারণ বিভব দেয়া আছে, যে বিভব প্রয়োজন সেটা দেয়া নাই, এই জন্য চিহ্ন পরিবর্তন করছি, ইনট সেলের মানটা লিখছি। আর এর মানটা মুখস্থ 8.314। টি হবে কেলভিনে তাপমাত্রা, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন। এফ মানে 96,500, এন মানে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। লক্ষ্য করো, এন এর মান জানতে হলে যেতে হবে অ্যানোডে। অ্যানোডে জারণ মানের পার্থক্য 2, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? 2টা। এন এর মান জানতে হলে যেতে হবে অ্যানোডে। অ্যানোডে জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে সারণ, জারণ মানের পার্থক্য 2, ত্যাগকৃত ইলেকট্রন 2। লন, অ্যানোডের ঘনমাত্রা হচ্ছে 0.01 টু দি পাওয়ার x, x মানে অ্যানোডের মোল সংখ্যা, অ্যানোড 1 মোল। ক্যাথোডের ঘনমাত্রা 0.1 টু দি পাওয়ার 2, y হচ্ছে ক্যাথোডের মোল সংখ্যা, ক্যাথোড 2 মোল। ক্যালকুলেশন করতেছি, লন 1 0.01, 0.1 স্কয়ার মানে 0.01, 0.1 স্কয়ার, 0.1 স্কয়ার মানে 0.01। এখানে আসছে লন 1, লন 1 এর মান হচ্ছে 0। 0.1 স্কয়ার মানে 0.01, 01 কাটা গেল, তাহলে থাকে কত? লন 1। লন 1 মানে হচ্ছে 0, 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে 1.539। আমি ক্যালকুলেশনটা আবার বুঝিয়ে দিচ্ছি। 0.1 স্কয়ার মানে 0.01, 0.01 কাটা গেলে 0.01 কাটা গেলে থাকে কত? 1। লন 1 এর মান 0, 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে যেটা বিয়োগ করতেছে এটা 0 হয়ে গেছে, তাহলে থাকলো কত? 1.539। যে প্রথমে ইনট সেল বের করছি, ইনট সেল, ইনট অ্যানোড অক্সিডেশন, ইনট ক্যাথোড রিডাকশন। এই সমীকরণ লেখার সাথে সাথে অ্যানোড ক্যাথোড চিহ্নিত করতে হবে। যার জারণ হয়েছে জিঙ্ক অ্যানোড, যার বিজারণ হয়েছে সিলভার ক্যাথোড। জিঙ্ক অ্যানোড, জিঙ্কের জারণ বিভব প্রয়োজন, অঙ্কের ডাকে দেয়া আছে জারণ বিভব, কোনো পরিবর্তন করতে হবে না, যে বিভব প্রয়োজন সেটাই দেয়া আছে। সিলভার ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব প্রয়োজন, অর্থাৎ সিলভারের বিজারণ বিভব প্রয়োজন। অঙ্কের ডাকে সিলভারের দেয়া আছে জারণ বিভব, সিলভারের প্রয়োজন, বিজারণ বিভব দেয়া আছে, জারণ বিভব। যে বিভব প্রয়োজন তা দেয়া নাই, এই জন্য চিহ্ন পরিবর্তন করছি। সিলভার ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব প্রয়োজন, অর্থাৎ সিলভারের বিজারণ বিভব প্রয়োজন। অঙ্কের ডাকে দেয়া আছে সিলভারের জারণ বিভব, যে বিভব প্রয়োজন তা দেয়া নাই, এই জন্য চিহ্ন পরিবর্তন করছি। ইনট সেলের মানটা চলে আসছে। আর এর মান মুখস্থ, টি হচ্ছে কেলভিনে তাপমাত্রা, এন মানে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। এন এর মান জানতে হলে যেতে হবে অ্যানোডে। অ্যানোডে জারণ মানের বৃদ্ধি মানে জারণ মানে ছাড়ন, জারণ মানের পার্থক্য 2, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? 2টা। অ্যানোডের ঘনমাত্রা টু দি পাওয়ার অ্যানোডের মূল সংখ্যা, ক্যাথোডের ঘনমাত্রা টু দি পাওয়ার ক্যাথোডের মূল সংখ্যা। 0.1 স্কয়ার মানে 0.01, 0.01 কাটা গেছে, থাকলো 1, লন 1 মানে 0, 0 ইন্টু সামথিং মানে 0, এই পুরোটা যদি 0 হয়ে যায় থাকে 1.539। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে অঙ্কটা করে ফেলবো। আমরা তড়িৎ রসায়নের মোটমাট 13টা অঙ্ক বললাম। আজকে হচ্ছে একটু পরিশ্রমের ক্লাস, প্রচুর পরিমাণ থিওরি তোমাদের লিখিয়ে দিব, এগুলো চমৎকার করে খাতায় লিখবা এবং সেই অনুযায়ী তোমরা পরিশ্রম করবা। লক্ষ্য করো, একটা ফ্রেশ নতুন পেজে গিয়ে এই আমাদের অতি পরিচিত তড়িৎ রাসায়নিক সারিটা লিখে ফেলো। একটা ফ্রেশ নতুন পেজে গিয়ে আমাদের অতি পরিচিত তড়িৎ রাসায়নিক সারিটা লিখে ফেলো।
একটা ফ্রেশ নতুন পেজে গিয়ে লিখে ফেলো, উপর থেকে নিচে নামলে উপর থেকে নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। যত নিচে বিজারণ বিভব তত বেশি। বিজারণ বিভব যত বেশি তত সহজে বিজারিত হয়। উপর থেকে নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। বিজারণ বিভব যত বেশি তত সহজে বিজারিত হয়। নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। বিজারণ বিভব যত বেশি তত সহজে বিজারিত হয়। যে বিজারিত হয় সে জারক। যত সহজে বিজারিত হয় তত তীব্র জারক। বিজারণ বিভব নিচে নামলে বৃদ্ধি পায়। বিজারণ বিভব যত বেশি তত সহজে বিজারিত হয়। যে বিজারিত হয় সে জারক। যত সহজে বিজারিত হয় তত তীব্র জারক। অর্থাৎ যত নিচে তত তীব্র জারক। তাহলে আমাদের এই যে চার্ট, এই চার্টের মধ্যে সবচেয়ে তীব্র জারক কি? ফ্লোরিন। আমাদের এই যে চার্ট, এই চার্টের মধ্যে সবচেয়ে তীব্র জারক কি? ফ্লোরিন। নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। বিজারণ বিভব যত বেশি তত সহজে বিজারিত হয়। যে বিজারিত হয় সে জারক। যে বিজারিত হয় সে জারক। যত সহজে বিজারিত হয় তত তীব্র জারক। যত সহজে বিজারিত হয় তত তীব্র জারক। নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। বিজারণ বিভব যত বেশি তত সহজে বিজারিত হয়। যে বিজারিত হয় সে জারক। যত সহজে বিজারিত হয় তত তীব্র জারক। অর্থাৎ যত নিচে তত তীব্র জারক। সবচেয়ে তীব্র জারক কে? ফ্লোরিন। জারকের ক্ষমতাকে বলে জারণ ক্ষমতা। নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। একই সাথে জারণ ক্ষমতা জারকের ক্ষমতাকে বলে জারণ ক্ষমতা। নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। একই সাথে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। বিজারণ বিভব যত বেশি তত সহজে বিজারিত হয়। যে বিজারিত হয় সে জারক। যত সহজে বিজারিত হয় তত তীব্র জারক। অর্থাৎ যত নিচে তত তীব্র জারক। সবচেয়ে তীব্র জারক কে? ফ্লোরিন। জারকের ক্ষমতাকে বলে জারণ ক্ষমতা। অর্থাৎ যত নিচে তত তীব্র জারক। নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। একই সাথে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। জেনে রাখলা, এগুলো যে খুব বেশি গুরুত্বপূর্ণ এরকম না, জেনে রাখলাম। ওই পেজটা ছেড়ে দাও, আরেকটা নতুন পেজে যাও, গিয়ে আবার তড়িৎ রাসায়নিক সারিটা লিখো। কে কে না, ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হায়, কোথাকার হাজি আজ পেটাবে আবায়। সবার নিচে ফ্লোরিন। এইবার উপরে উঠবো। নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। উপরে উঠলে
জারণ বিভব বৃদ্ধি পায়। লক্ষ্য করো, উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়। জেনে রাখো, জারণ বিভব যত বেশি জারণ বিভব যত বেশি তত সহজে জারিত হয়। উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়। জারণ বিভব যত বেশি তত সহজে জারিত হয়। উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়। জারণ বিভব যত বেশি তত সহজে জারিত হয়। যে জারিত হয় সে বিজারক। যে যত সহজে জারিত হয় সে তত, যে জারিত হয় সে বিজারক। যে যত সহজে জারিত হয় সে তত তীব্র বিজারক। উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়। জারণ বিভব যত বেশি তত সহজে জারিত হয়। যে জারিত হয় সে বিজারক। যে যত সহজে জারিত হয় সে তত তীব্র বিজারক। অর্থাৎ যত উপরে তত তীব্র বিজারক। তাহলে এই লিস্টটাকে যদি আমরা ক্যারি করি, সবচেয়ে তীব্র বিজারককে পটাশিয়াম। উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়। জারণ বিভব যত বেশি তত সহজে জারিত হয়। যে জারিত হয় সে বিজারক। যে যত সহজে জারিত হয় সে তত তীব্র বিজারক। অর্থাৎ যত উপরে তত তীব্র বিজারক। তাহলে সবচেয়ে তীব্র বিজারক পটাশিয়াম। বিজারকের ক্ষমতাকে বলে বিজারণ ক্ষমতা। তাহলে উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়। উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়, একই সাথে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়, একই সাথে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমি রিপিট করছি, উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়, একই সাথে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়। জারণ বিভব যত বেশি তত সহজে জারিত হয়। যে জারিত হয় সে বিজারক। যে যত সহজে জারিত হয় সে তত তীব্র বিজারক। অর্থাৎ যত উপরে তত তীব্র বিজারক। বিজারকের ক্ষমতাকে বলে বিজারণ ক্ষমতা। উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়, একই সাথে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। দুইটা পেজে দুইবার এই চার্টটা লিখছো। একেবারে শেষবারের মতো এই চার্টটা আরেকবার লিখো। শেষবারের মতো ফ্রেশ নতুন পেজে গিয়ে এই চার্টটা আরেকবার লিখো। একেবারে নিচে নেমে এই চার্টটা আরেকবার লিখো। নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়। উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়। নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়, উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়।
আমি রিপিট করছি, নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়, উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়। জেনে রাখো, চারটা আগে কমপ্লিট করো। একটা ফ্রেশ নতুন পেজে গিয়ে, একেবারে ফ্রেশ নতুন পেজে গিয়ে চারটা আরেকবার একটু কমপ্লিট করো। এবার ডাবল অ্যাকশন, নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পায়, উপরে উঠলে জারণ বিভব বৃদ্ধি পায়। পাশে লিখে রাখো, আমার সাপেক্ষে সে অ্যানোড যে আমার উপরে অবস্থিত। ধরো আমি আয়রন, আমার সাপেক্ষে কে অ্যানোড? যারা আমার উপরে অবস্থিত। ধরো আমি আয়রন, আমার সাপেক্ষে কে অ্যানোড? যে আমার উপরে অবস্থিত, যার জারণ বিভব আমার থেকে বেশি। আমার সাপেক্ষে সে অ্যানোড যে আমার উপরে অবস্থিত, যার জারণ বিভব আমার থেকে বেশি। আমার সাপেক্ষে, ধরো আমি আয়রন, সে ক্যাথোড যে আমার নিচে অবস্থিত। ধরো আমি আয়রন, আমার সাপেক্ষে কে ক্যাথোড? যে আমার নিচে অবস্থিত। যার বিজারণ বিভব আমার সাপেক্ষে সে ক্যাথোড যে আমার নিচে অবস্থিত, যার বিজারণ বিভব আমার থেকে বেশি। আমার সাপেক্ষে সে অ্যানোড যে আমার উপরে অবস্থিত, যার জারণ বিভব আমার থেকে বেশি। আমার সাপেক্ষে সে ক্যাথোড যে আমার নিচে অবস্থিত, যার বিজারণ বিভব আমার থেকে বেশি। আমি আয়রন, আমার সাপেক্ষে সে অ্যানোড যে আমার উপরে অবস্থিত, যার জারণ বিভব আমার থেকে বেশি। আমার সাপেক্ষে সে ক্যাথোড যে আমার নিচে অবস্থিত, যার বিজারণ বিভব আমার থেকে বেশি। তাহলে দুইটা বস্তুর মধ্যে যে উপরে সে অ্যানোড, যে নিচে সে ক্যাথোড। আমি আয়রন, আমার সাপেক্ষে কে অ্যানোড? যারা আমার উপরে। আমি আয়রন, আমার সাপেক্ষে কারা ক্যাথোড? যারা আমার নিচে। লিখে নাও। আমার সাপেক্ষে সে অ্যানোড যে আমার উপরে অবস্থিত, যার জারণ বিভব আমার থেকে বেশি। এগুলো ক্লাস নোটে খুব সুন্দর করে আমি লিখে দিয়েছি, দেখবা। ছোট্ট ছোট্ট থিওরিটিক্যাল পার্ট। নির্দেশক তড়িৎদ্বার। নাম্বার 1, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফ হচ্ছে 0। এর আগে তোমাদেরকে আরেকটা ক্লাস নাম্বার 1-এ জিঙ্ক এবং কপারের সমন্বয়ে গঠিত যে সেলটা ছিল, ড্যানিয়েল সেল, তার ইএমএফ বলে দিয়েছিলাম 1.1 ভোল্ট। আর আজকে বললাম প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ইএমএফ হচ্ছে 0 ভোল্ট। নাম্বার 2, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার। নাম্বার 3, ঝটপট লিখে ফেলো, কুইনোহাইড্রিন তড়িৎদ্বার। নাম্বার 4,
ক্যালোমেল। তো ক্যালোমেল তরিদারের সংকেতটা হচ্ছে জি অবলিক Hg2Cl2, KCl। তাহলে প্রমাণ হাইড্রোজেন তরিদ্দার, সিলভার ক্লোরাইড তরিদ্দার, কৈনো হাইড্রিন তরিদ্দার আর ক্যালোমেল তরিদ্দার। এগুলো হচ্ছে নির্দেশক তরিদ্দার। লিখে নাও, প্রমাণ হাইড্রোজেন তরিদ্দার, সিলভার ক্লোরাইড তরিদ্দার, কৈনো হাইড্রিন তরিদ্দার, ক্যালোমেল তরিদ্দার। এগুলো হচ্ছে নির্দেশক তরিদ্দার। এর মধ্যে লাস্টের তিনটা হচ্ছে সেকেন্ডারি আর প্রথমটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তরিদ্দার। প্রথমটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তরিদ্দার আর পরের তিনটা হচ্ছে সেকেন্ডারি নির্দেশক তরিদ্দার। নির্দেশক তরিদ্দার হচ্ছে এই চারটা। প্রমাণ হাইড্রোজেন তরিদ্দার, এর ইএমএফ হচ্ছে 0। সিলভার ক্লোরাইড তরিদ্দার, কৈনো হাইড্রিন তরিদ্দার আর ক্যালোমেল তরিদ্দার। এর মধ্যে প্রমাণ হাইড্রোজেন তরিদ্দার হচ্ছে প্রাইমারি নির্দেশক তরিদ্দার, পরের তিনটা হচ্ছে সেকেন্ডারি নির্দেশক তরিদ্দার। একটু সবাই কষ্ট করে লিখে ফেলো। সবাই একটু কষ্ট করে লিখে ফেলো। প্রমাণ হাইড্রোজেন তরিদ্দার হচ্ছে প্রাইমারি নির্দেশক তরিদ্দার আর বাকি তিনটা এগুলো হচ্ছে সেকেন্ডারি নির্দেশক তরিদ্দার। এখন থিওরিটিক্যাল পার্টটা লক্ষ্য করো। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার আর সকল লবণ। তীব্র অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তীব্র ক্ষার মানে গ্রুপ 1, 2 এর OH আর সকল লবণ, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, সকল লবণ। তীব্র অ্যাসিড হচ্ছে অজৈব অ্যাসিড গুলা, তীব্র ক্ষার হচ্ছে গ্রুপ 1, 2 এর OH আর যে কোনো লবণ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। দুর্বল অ্যাসিড মানে জৈব অ্যাসিড CH3COOH আর দুর্বল ক্ষার আছে একটাই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তীব্র অ্যাসিড হচ্ছে অজৈব যে কোনো অ্যাসিড, HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তীব্র ক্ষার হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর OH গুলো আর সকল লবণ হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে দুর্বল অ্যাসিড মানে জৈব অ্যাসিড এবং দুর্বল ক্ষার। আর তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে গ্লুকোজ, চিনি, বিশুদ্ধ পানি। গ্লুকোজ মানে C6H12O6, চিনি মানে C12H22O11। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, সকল লবণ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। আর তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে গ্লুকোজ, চিনি আর হচ্ছে বিশুদ্ধ পানি। গ্লুকোজ মানে C6H12O6, চিনি মানে C12H22O11 আর হচ্ছে বিশুদ্ধ পানি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার আর হচ্ছে সকল লবণ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। আর তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে চিনি, গ্লুকোজ আর হচ্ছে বিশুদ্ধ পানি। সবাই তুলে নাও। সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই মুহূর্তে এগুলো আয়ত্ত করে ফেলো, এই মুহূর্তে এগুলা পড়ে ফেলো।
এই মুহূর্তে বইয়ের মধ্যে তোমরা এগুলো খুঁজে পাবো না ভাইয়া, এগুলো আমি সুন্দর করে তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। দেন লক্ষ্য করো, তোমাদেরকে আমি শিখাইছিলাম ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোড অক্সিডেশন আর হচ্ছে ই নট ক্যাথোড রিডাকশন। ই নট সেলের রাশিমালা শিখাইছিলাম, ই নট অ্যানোড অক্সিডেশন, ই নট ক্যাথোড রিডাকশন। এখন লক্ষ্য করো, এই ক্যাথোডের মধ্যে যদি রিডাকশনের বদলে অক্সিডেশন দিই, ক্যাথোডের মধ্যে রিডাকশনের বদলে অক্সিডেশন দিলে আগের চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ। ক্যাথোডের মধ্যে রিডাকশনের বদলে অক্সিডেশন দিলে আগের চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ। ক্যাথোডের মধ্যে রিডাকশনের বদলে অক্সিডেশন দিলে আগের চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ। তাহলে দুইটাই যদি অক্সিডেশন দেই, ক্যাথোডের আগে মাইনাস, ক্যাথোডের মধ্যে রিডাকশনের বদলে অক্সিডেশন দিলে আগের চিহ্নটা কি হবে? চেঞ্জ। আরেকবার, অ্যানোড অক্সিডেশনের বদলে যদি রিডাকশন দিই, চিহ্ন কি? চেঞ্জ। অ্যানোড অক্সিডেশনের বদলে রিডাকশন দিলে আগে ছিল প্লাস, এখন হবে কি? মাইনাস। তাহলে এটাকে গুছায় লিখলে ই নট ক্যাথোড রিডাকশন মাইনাস ই নট অ্যানোড রিডাকশন। লক্ষ্য করো সবাই, মূল সূত্র ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। দুইটাই যদি অক্সিডেশন নাও, ক্যাথোডের আগে মাইনাস, দুইটাই যদি রিডাকশন নাও, অ্যানোডের আগে মাইনাস। এই তিনটাই কিন্তু কারেক্ট। মূল সূত্র ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। দুইটাই যদি অক্সিডেশন নাও, তাহলে ক্যাথোডে যদি অক্সিডেশন নাও আগে হবে মাইনাস, আর দুইটাই যদি রিডাকশন নাও, অ্যানোডে অক্সিডেশনের বদলে রিডাকশন নিলে আগে হবে কি? মাইনাস। এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। মূল সূত্র অ্যানোডে অক্সিডেশন প্লাস ক্যাথোডে রিডাকশন। দুইটাই যদি অক্সিডেশন নাও, ক্যাথোডের আগে মাইনাস, দুইটাই যদি রিডাকশন নাও, অ্যানোডের আগে মাইনাস। দুইটাই যদি অক্সিডেশন নাও, ক্যাথোডের আগে মাইনাস, দুইটাই যদি রিডাকশন নাও, অ্যানোডের আগে মাইনাস। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটি ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়াকে বলে তড়িৎ প্রলেপন বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়াকে বলে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। ঘড়িতে দেওয়া হয় ক্রোমিয়াম ধাতুর প্রলেপ, চামচে দেওয়া হয় নিকেল ধাতুর প্রলেপ। লিখে নাও, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। ঘড়িতে দেওয়া হয় ক্রোমিয়াম ধাতুর প্রলেপ, চামচে দেওয়া হয় নিকেল ধাতুর প্রলেপ।
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়াকে বলে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। ঘড়িতে দেওয়া হয় ক্রোমিয়াম ধাতুর প্রলেপ, চামচে দেওয়া হয় নিকেল ধাতুর প্রলেপ। দুটি তড়িৎদ্বারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের 0.1 মোলার দ্রবণ দ্বারা পূর্ণ ইউ আকৃতির যে কাঁচ নল ব্যবহৃত হয় তাকে লবণ সেতু বলে। দুটি তড়িৎদ্বারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের 0.1 মোলার পদার্থ দ্বারা পূর্ণ ইউ আকৃতির যে কাঁচ নল ব্যবহৃত হয় তাকে লবণ সেতু বলে। দুটি তড়িৎদ্বারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের 0.1 মোলার দ্রবণ দ্বারা পূর্ণ ইউ আকৃতির যে কাঁচ নল ব্যবহৃত হয় তাকে লবণ সেতু বলে। দুটি তড়িৎদ্বারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের 0.1 মোলার দ্রবণ দ্বারা পূর্ণ ইউ আকৃতির যে কাঁচ নল ব্যবহৃত হয় তাকে লবণ সেতু বলে। এইবার একেবারে চমৎকার একটা টপিক পড়বো আমরা, এখান থেকে ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। লেড স্টোরেজ ব্যাটারি বা lead oxide সঞ্চয় কোষ lead acid ব্যাটারি রিচার্জেবল। লেড স্টোরেজ ব্যাটারি বা লেড অক্সাইড সঞ্চয় কোষ বা লেড অ্যাসিড ব্যাটারি এটা রিচার্জেবল, মানে এটাকে পুনরায় চার্জ করা যায়। লেড স্টোরেজ ব্যাটারি বা লেড অক্সাইড সঞ্চয় কোষ বা লেড অ্যাসিড ব্যাটারি এটা রিচার্জেবল, মানে এটাকে পুনরায় চার্জ দেওয়া যায়। লেড স্টোরেজ ব্যাটারিতে অ্যানোড হচ্ছে
অ্যানোড হচ্ছে স্পঞ্জি। স্পঞ্জি গুড়াযুক্ত লেড, স্পঞ্জের মতো সফট লেড। লেড স্টোরেজ ব্যাটারিতে অ্যানোড হচ্ছে স্পঞ্জি গুড়াযুক্ত লেড, স্পঞ্জের মতো সফট লেড। ক্যাথোড হচ্ছে লেড অক্সাইড গুড়াযুক্ত লেড। অ্যানোড হচ্ছে স্পঞ্জি গুড়াযুক্ত লেড, মানে স্পঞ্জের মতো সফট লেড। ক্যাথোড হচ্ছে লেড অক্সাইড গুড়াযুক্ত লেড। তড়িৎ বিশ্লেষ্য ইংরেজি হচ্ছে ইলেকট্রোলাইট, হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব 1.29 গ্রাম পার সিএম কিউব। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সালফিউরিক অ্যাসিড। অ্যানোড হচ্ছে স্পঞ্জের মতো সফট লেড, স্পঞ্জি গুড়াযুক্ত লেড। ক্যাথোড হচ্ছে লেড অক্সাইড গুড়াযুক্ত লেড। তড়িৎ বিশ্লেষ্য সালফিউরিক অ্যাসিড। অভ্যন্তরীণ রোধ 0.001 ওহম। ইএমএফ 2 ভোল্ট। ইএমএফ কমতে কমতে 1.17 ভোল্টে নেমে আসলে পুনরায় ইএমএফ কমতে কমতে 1.17 ভোল্টে নেমে আসলে পুনরায় চার্জ দিতে হয়। ব্যবহার: মোটর গাড়ির ব্যাটারি, যে ট্রাক বাস এগুলাতে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি। আর হচ্ছে আইপিএস এর ব্যাটারি। লেড স্টোরেজ ব্যাটারি বা লেড অক্সাইড সঞ্চয়ক কোষ বা লেড অ্যাসিড ব্যাটারি, এটা রিচার্জেবল। অ্যানোড হচ্ছে স্পঞ্জি গুড়াযুক্ত লেড। ক্যাথোড হচ্ছে লেড অক্সাইড গুড়াযুক্ত লেড, স্পঞ্জি গুড়াযুক্ত লেড মানে স্পঞ্জের মতো সফট লেড। তড়িৎ বিশ্লেষ্য মানে ইলেকট্রোলাইট হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যার আপেক্ষিক গুরুত্ব 1.29 গ্রাম পার সিএম কিউব। অভ্যন্তরীণ রোধ 0.001 ওহম। ইএমএফ 2 ভোল্ট। ইএমএফ কমতে কমতে 1.17 ভোল্টে নেমে আসলে পুনরায় চার্জ দিতে হয়। ব্যবহার হচ্ছে মোটর গাড়ির ব্যাটারি, আইপিএস এর ব্যাটারি। যে কথাগুলো বলে দিলাম চমৎকার করে তোলো এবং আয়ত্ত করে ফেলো। লেড স্টোরেজ ব্যাটারিতে অ্যানোড কি, ক্যাথোড কি, তড়িৎ বিশ্লেষ্য কি, অভ্যন্তরীণ রোধ কত, ইএমএফ কত, ব্যবহার কি, এগুলো একটু জানতে হবে। এখান থেকে ভর্তি পরীক্ষায় খুব র্যান্ডম প্রশ্ন আসে। লেড স্টোরেজ ব্যাটারি, লেড অক্সাইড সঞ্চয়ক কোষ বা লেড অ্যাসিড ব্যাটারি, এটা হচ্ছে রিচার্জেবল। এখন হচ্ছে লিথিয়াম ব্যাটারি। রিচার্জেবল নয়। অ্যানোড হচ্ছে লিথিয়াম। লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল নয়, অ্যানোড হচ্ছে লিথিয়াম। ক্যাথোড হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা
Ag2V4O11 Ag2V4O11 এর নাম হচ্ছে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। Ag2V4O11 এর নাম হচ্ছে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, সংক্ষেপে বলে SVO। Ag2V4O11 এর নাম হচ্ছে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, সংক্ষেপে বলে SVO। Ag2V4O11 এর নাম হচ্ছে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, সংক্ষেপে বলে SVO। অভ্যন্তরীণ রোধ 100 ওহম। তড়িৎ বিশ্লেষ্য লিথিয়াম পারক্লোরেট LiClO4। অভ্যন্তরীণ রোধ লিথিয়াম পারক্লোরেট। ব্যবহার হচ্ছে ঘড়ি, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যালকুলেটর আর হার্টের যখন প্রবলেম হয় একটা যন্ত্র বসানো থাকে হার্টের, পেচমেকার। যন্ত্রের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি, এটা রিচার্জেবল নয়। অ্যানোড হচ্ছে লিথিয়াম, ক্যাথোড হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, সংক্ষেপে বলে SVO। অভ্যন্তরীণ রোধ 100 ওহম। তড়িৎ বিশ্লেষ্য লিথিয়াম পারক্লোরেট। ব্যবহার হচ্ছে ঘড়ি, ক্যালকুলেটর আর হার্টের পেচমেকার যন্ত্রের ব্যাটারি। এই হার্টের পেচমেকার যন্ত্রের ব্যাটারিতে ক্যাথোড অবশ্যই SVO মানে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। হার্টের পেচমেকার যন্ত্রের ব্যাটারিতে ক্যাথোড অবশ্যই SVO মানে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। আমি রিপিট করছি, হার্টের পেসমেকার যন্ত্রের ব্যাটারিতে ক্যাথোড অবশ্যই SVO সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। আমি রিপিট করছি, হার্টের পেসমেকার যন্ত্রের ব্যাটারিতে ক্যাথোড অবশ্যই SVO সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। লিথিয়াম ব্যাটারিতে অ্যানোড হচ্ছে লিথিয়াম আর লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল নয়। ক্যাথোড হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। অভ্যন্তরীণ রোধ 100 ওহম। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে লিথিয়াম পারক্লোরেট। ব্যবহার হচ্ছে ঘড়ি, ক্যালকুলেটর আর হার্টের পেসমেকার যন্ত্রের ব্যাটারি। আর হার্টের পেসমেকার যন্ত্রের ব্যাটারিতে ক্যাথোড অবশ্যই SVO। আগেরটা ছিল লিথিয়াম ব্যাটারি আর এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জেবল না, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জেবল। লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জেবল। অ্যানোড হচ্ছে গ্রাফাইট শীট যুক্ত লিথিয়াম LiX-C6। অ্যানোড হচ্ছে গ্রাফাইট শীট যুক্ত লিথিয়াম, মানে এক সংখ্যক লিথিয়াম আর গ্রাফাইট মানে কার্বন।
অ্যানোড হচ্ছে গ্রাফাইট শীট যুক্ত লিথিয়াম, ক্যাথোড হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড অথবা লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে ইথাইল মিথাইল কার্বনেট বা ডাইমিথাইল কার্বনেট যুক্ত লিথিয়াম লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে ইথাইল মিথাইল কার্বনেট বা ডাইমিথাইল কার্বনেট যুক্ত লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট। ইএমএফ 3.6 ভোল্ট। ব্যবহার: মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরার ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি ছিল রিচার্জেবল নয়, আর লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জেবল। অ্যানোড হচ্ছে গ্রাফাইট শীট যুক্ত লিথিয়াম, Li(X) এক সংখ্যক লিথিয়াম আর 6 অণু কার্বন। ক্যাথোড হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড অথবা লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড। ক্যাথোড হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড অথবা লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড। তড়িৎ বিশ্লেষ্য ইথাইল মিথাইল কার্বনেট বা ডাইমিথাইল কার্বনেট যুক্ত লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট। তড়িৎ বিশ্লেষ্য ইথাইল মিথাইল কার্বনেট বা ডাইমিথাইল কার্বনেট যুক্ত লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট। ইএমএফ 3.6 ভোল্ট। ইএমএফ 3.6 ভোল্ট। ব্যবহার হচ্ছে মোবাইল ফোনের ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি আর হচ্ছে ক্যামেরার ব্যাটারি। মোবাইল ফোন, ল্যাপটপ আর কার ব্যাটারি? ক্যামেরার ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে রিচার্জেবল। ইনফরমেশন গুলো একেবারে খুব চমৎকার ভাবে আমি ক্লাস নোটেও লিখে দিয়েছি। এবার আসো ফুয়েল সেল। ফুয়েল সেল হচ্ছে এটি পরিবেশ বান্ধব। ফুয়েল সেল হচ্ছে পরিবেশ বান্ধব। ফুয়েল সেল এটি পরিবেশ বান্ধব। সকল প্রকার ফুয়েল সেলে অ্যানোড ক্যাথোড উভয় তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। সকল প্রকার ফুয়েল সেলে অ্যানোড ক্যাথোড উভয় তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। এর উপর প্লাটিনাম বা নিকেল সকল প্রকার ফুয়েল সেলে অ্যানোড ক্যাথোড উভয় তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট।
এর উপর প্লাটিনাম বা নিকেল ন্যানোকণা ছড়ানো থাকে। সকল প্রকার ফুয়েল সেলে অ্যানোড ক্যাথোড উভয় তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। এর উপর প্লাটিনাম বা নিকেল ন্যানোকণা ছড়ানো থাকে। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা এটার আরেক নাম আছে পিইএম। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা পিইএম ফুয়েল সেল। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা পিএম ফুয়েল সেল। অ্যানোডে যায় হাইড্রোজেন, অ্যানোডে যায় হাইড্রোজেন, ক্যাথোডে যায় অক্সিজেন। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পূর্বে ব্যবহৃত হতো কেওএইচ। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা পিএম ফুয়েল সেল। অ্যানোডে যায় হাইড্রোজেন, ক্যাথোডে যায় অক্সিজেন। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পূর্বে ব্যবহৃত হতো কেওএইচ। বর্তমানে ব্যবহৃত হয় একটি পলিমার মেমব্রেন যার নাম পারফ্লোরো ইথিলিন। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা পিএম ফুয়েল সেল। অ্যানোডে যায় হাইড্রোজেন, ক্যাথোডে যায় অক্সিজেন। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হতো কেওএইচ। বর্তমানে ব্যবহৃত হয় একটি পলিমার মেমব্রেন যার নাম পারফ্লোরোইথিলিন। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা পিএম ফুয়েল সেল। অ্যানোডে যায় হাইড্রোজেন, ক্যাথোডে যায় অক্সিজেন। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পূর্বে ব্যবহৃত হতো কেওএইচ। বর্তমানে ব্যবহৃত হয় একটি পলিমার মেমব্রেন যার নাম পারফ্লোরোইথিলিন। এর মধ্যে থাকে RSO3-, এর মধ্যে থাকে RSO3-, যার মাধ্যমে অ্যানোড থেকে ক্যাথোডে H3O+ রূপে প্রোটন যায়। এজন্য ফুয়েল সেলের অপর নাম প্রোটন বিনিময়। প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেল।
প্রোটন বিনিময় মানে এক্সচেঞ্জ, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, বা পি মানে প্রোটন, ই মানে এক্সচেঞ্জ বিনিময়, এম মানে মেমব্রেন, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা পিএম ফুয়েল সেল। অ্যানোডে যায় হাইড্রোজেন, ক্যাথোডে যায় অক্সিজেন। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পূর্বে ব্যবহৃত হতো কেওএইচ, বর্তমানে ব্যবহৃত হয় একটি পলিমার মেমব্রেন যার নাম পারফ্লোরোইথিলিন। এর মধ্যে থাকে RSO3-, যার মাধ্যমে অ্যানোড থেকে ক্যাথোডে H3O+ রূপে প্রোটন যায়। এজন্য এ ফুয়েল সেলের অপর নাম প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেল বা পিইএম ফুয়েল সেল। আমি আবার বলছি, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা পিইএম ফুয়েল সেল। অ্যানোডে যায় হাইড্রোজেন, ক্যাথোডে যায় অক্সিজেন। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পূর্বে ব্যবহৃত হতো কেওএইচ, বর্তমানে ব্যবহৃত হয় একটি পলিমার মেমব্রেন যার নাম পারফ্লোরোইথিলিন। এর মধ্যে থাকে RSO3-, যার মাধ্যমে অ্যানোড থেকে ক্যাথোডে H3O+ রূপে প্রোটন যায়। এজন্য এ ফুয়েল সেলের অপর নাম প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেল বা পিইএম ফুয়েল সেল। ফুয়েল সেল এটি পরিবেশ বান্ধব। সকল প্রকার ফুয়েল সেলে অ্যানোড ক্যাথোড উভয় তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। এই কথাগুলো আমি ক্লাস নোটে অনেক সুন্দর করে অনেক গুছিয়ে লিখে দিছি। আজকে ক্লাসে লেখা বেশি, কারণ যদি লিখতে কষ্ট হয় তুমি ক্লাস নোট দেখেও মুখস্থ করতে পারো। জেনে রাখো, পিএম মানে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, যেটা পিএম ফুয়েল সেলের EMF is equal to 1.23 ভোল্ট। পিএম ফুয়েল সেলের EMF হচ্ছে 1.23 ভোল্ট। আমি আবার রিপিট করছি, পিএম ফুয়েল সেলের EMF হচ্ছে 1.23 ভোল্ট। লক্ষ্য করো, পিএম ফুয়েল সেলের EMF হচ্ছে 1.23 ভোল্ট। আচ্ছা, আমরা একেবারে পড়াশোনার শেষ প্রান্তে চলে আসছি। এটা হচ্ছে পিএইচ মিটার। পিএইচ মিটারে ব্যবহৃত হয় গ্লাস ইলেকট্রোড। গ্লাস ইলেকট্রোডের সংযুক্তি সিলিকা, সোডিয়াম অক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। সবাই লক্ষ্য করো, সিলিকা হচ্ছে 72%, সোডিয়াম অক্সাইড হচ্ছে 22%, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 6%। গ্লাস ইলেকট্রোডের সংযুক্তি সিলিকা 72%, সোডিয়াম অক্সাইড 22%, ক্যালসিয়াম অক্সাইড 6%। পিএইচ মিটারে ব্যবহৃত হয় গ্লাস ইলেকট্রোড। গ্লাস ইলেকট্রোডের সংযুক্তি সিলিকা 72%, সোডিয়াম অক্সাইড 22%, ক্যালসিয়াম অক্সাইড 6%। পিএইচ মিটারে ব্যবহৃত হয়
সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার এবং 1 মোলার HCl এর দ্রবণ। এবার জেনে রাখবা পিএইচ মিটারে ব্যবহৃত হয় সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার এবং 1 মোলার HCl এর দ্রবণ। পিএইচ মিটারে ব্যবহৃত হয় সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার এবং 1 মোলার HCl এর দ্রবণ। আমি রিপিট করছি, পিএইচ মিটারে ব্যবহৃত হয় গ্লাস ইলেকট্রোডের সংযুক্তি সিলিকা 72%, সোডিয়াম অক্সাইড 22%, ক্যালসিয়াম অক্সাইড 6%। আর পিএইচ মিটারে ব্যবহৃত হয় সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার এবং 1 মোলার HCl এর দ্রবণ। এর বাইরে তোমাদেরকে আমি সেলফ স্টাডি দিচ্ছি, সেলফ স্টাডি নিজে নিজে পড়বা। প্রথম হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। এদের সুবিধা অসুবিধা। নাম্বার 2, বিভিন্ন ধরনের তড়িৎদ্বার। নাম্বার 3, ফুয়েল সেলের প্রকারভেদ। এই নিজে নিজে তিনটা টপিক একটু রিডিং পড়বা বা সেলফ স্টাডি নিজে নিজে পড়বা। লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা অসুবিধা এটা বই থেকে পড়বা। লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারির এদের সুবিধা অসুবিধা এগুলো কোথা থেকে পড়বা? বই থেকে। বিভিন্ন ধরনের তড়িৎদ্বার এটাও পড়বা বই থেকে। আর ফুয়েল সেলের প্রকারভেদ এটা পড়বা ক্লাস নোট থেকে। সেলফ স্টাডি, লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি এদের সুবিধা অসুবিধা বই থেকে পড়বা। বিভিন্ন ধরনের তড়িৎদ্বার বই থেকে পড়বা। ফুয়েল সেলের প্রকারভেদ এটা ক্লাস নোট থেকে পড়বা। লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি এদের সুবিধা অসুবিধা বই থেকে পড়বা। বিভিন্ন ধরনের তড়িৎদ্বার বই থেকে পড়বা। ফুয়েল সেলের প্রকারভেদ এটা ক্লাস নোট থেকে পড়বা। এই অধ্যায়ের পরে এখানেই সমাপ্ত হলো। এখন আমরা এই অধ্যায়ের জন্য তোমাদেরকে হাজারী স্যারের এই বছরের এডিশনের যে বইটা আছে সেটা দাগায় দিব। প্রত্যেকে বই হাতে নাও এবং বই দাগানোর জন্য প্রস্তুত হও। তড়িৎ রসায়ন এই বছরের এডিশনের বইয়ের হাজারী স্যারের বইয়ের 540 পৃষ্ঠায় চলে যাও। তড়িৎ রসায়ন হাজারী স্যারের বই এই বছরের এডিশন মানে 2020 এডিশন 540 পৃষ্ঠায় চলে যাও। 540 পৃষ্ঠায় গিয়ে দাগিয়ে ফেলো তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ। তড়িৎ রসায়ন এই বছরের এডিশন 540 পৃষ্ঠা হাজারী স্যারের বই। তড়িৎ পরিবাহী ও তার প্রকারভেদ, তারপরে তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী, তারপরে দেখো অর্ধ পরিবাহী, তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী, অর্ধ পরিবাহী, তারপরে হচ্ছে সুপার কন্ডাক্টর। আর একেবারে সবার নিচে 3 নাম্বার পয়েন্ট, জলীয় দ্রবণে আয়নিক যৌগের ও পোলার সমযোজী যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়নগুলোর যথাক্রমে ইলেকট্রন গ্রহণ ও বর্জন করে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। তাই এরূপ তড়িৎ পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। তাহলে হাজারী স্যার তড়িৎ রসায়ন 2020 এডিশন
কি কি? 540 পৃষ্ঠা। 540 পৃষ্ঠায় দেখাও তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার কন্ডাক্টর এবং সবার নিচে 3 নম্বর পয়েন্ট এবং লাস্টের দিক থেকে 2 নম্বর লাইন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর শ্রেণী বিভাগ। লাস্টের থেকে 2 নম্বর লাইন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর শ্রেণী বিভাগ। একটু আগায় যাও। পাঁচশো 54 পৃষ্ঠা, 554, 554 পৃষ্ঠা তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ ও তাদের একক। 554 পৃষ্ঠা তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ ও তাদের একক। 554 পৃষ্ঠা তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ ও তাদের একক। 554 পৃষ্ঠা তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ ও তাদের একক। 555 পৃষ্ঠা ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। 555 পৃষ্ঠা ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। 557 পৃষ্ঠা যৌগের তুল্য ভর। 557 পৃষ্ঠা যৌগের তুল্য ভর। 57 পৃষ্ঠা একটু নিচে ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা ও সীমাবদ্ধতা। 557 পেজ ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা ও সীমাবদ্ধতা। 566 পেজ তড়িৎ রাসায়নিক সারি। 566 পেজ তড়িৎ রাসায়নিক সারি। 569 পৃষ্ঠা ধাতুসমূহের সক্রিয়তা সিরিজ। 569 পৃষ্ঠা ধাতুসমূহের সক্রিয়তার সিরিজ। 572 পৃষ্ঠা লবণ সেতু, লবণ সেতুর বৈশিষ্ট্য। 572 পৃষ্ঠা লবণ সেতু, লবণ সেতুর বৈশিষ্ট্য। 573 পৃষ্ঠা কোষ বিভব। 573 পৃষ্ঠা কোষ বিভব। 78 পৃষ্ঠা সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। 578 পৃষ্ঠা সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। 578 পৃষ্ঠা সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। 578 588 পৃষ্ঠা 588 পেজ। 588 পৃষ্ঠা প্রমাণ কোষ বিভব। 588 পেজ প্রমাণ কোষ বিভব। রিপিটিং 588 পৃষ্ঠা প্রমাণ কোষ বিভব। 594 পেজ তড়িৎদ্বার এবং এর প্রকারভেদ সেলফ স্টাডি। এই যে বোর্ডে দেখো লাস্টে লিখে দিয়েছিলাম তড়িৎদ্বার এবং এর প্রকারভেদ, বিভিন্ন ধরনের তড়িৎদ্বার বই থেকে পড়তে বলছিলাম। 594 পেজের নিচে তড়িৎদ্বার ও এর প্রকারভেদ। পাঁচ 601 পৃষ্ঠার নিচে এক প্রকোষ্ঠ বিশিষ্ট শুষ্ক কোষ বা ড্রাই সেল। একটু বলে দেই, শুষ্ক কোষ মানে আমাদের যে পেন্সিল ব্যাটারি, এগুলো হচ্ছে শুষ্ক কোষ। শুষ্ক কোষের ইএমএফ হচ্ছে 1.5 ভোল্ট। শুষ্ক কোষের ইএমএফ 1.5 ভোল্ট। শুষ্ক কোষে ব্যবহৃত হয় দস্তার পাত্র কার্বন দণ্ড, দস্তার পাত্র অ্যানোড, কার্বন দণ্ড ক্যাথোড। আর ব্যবহৃত হয় অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট। রিপিট করছি, 601 পৃষ্ঠা 601 পৃষ্ঠার নিচে এক প্রকোষ্ঠ বিশিষ্ট শুষ্ক কোষ বা ড্রাই সেল। 601 পৃষ্ঠার নিচে এক প্রকোষ্ঠ বিশিষ্ট শুষ্ক কোষ বা ড্রাই সেল। 601 পৃষ্ঠার নিচে এক প্রকোষ্ঠ বিশিষ্ট শুষ্ক কোষ বা ড্রাই সেল।
ড্রাই সেল মানে আমাদের রিমোটে ব্যবহৃত পেন্সিল ব্যাটারি। ড্রাই সেলের ইএমএফ 1.5 ভোল্ট। শুষ্ক কোষে ব্যবহৃত হয় দস্তার পাত্র, অ্যানোড, কার্বন দণ্ড, ক্যাথোড। 603 পৃষ্ঠা। শুরুতে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। 603 পৃষ্ঠার নিচে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। 604 পৃষ্ঠা জেনে নাও। 605 পৃষ্ঠার টেবিলটা পড়বা। 605 পৃষ্ঠার টেবিল। 606 পেজ লেড অ্যাসিড ব্যাটারি। 608 পেজ নিচে লিথিয়াম ব্যাটারি ও লিথিয়াম আয়ন ব্যাটারি। 608 পেজের নিচে লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। 611 পেজ লেড স্টোরেজ ও লিথিয়াম ব্যাটারি ব্যবহারের সুবিধা অসুবিধা, সেলফ স্টাডি। 611 পেজ লিথিয়াম লেড স্টোরেজ এবং লিথিয়াম ব্যাটারি ব্যবহারের সুবিধা অসুবিধা। 613 পেজ ফুয়েল সেল এবং এর প্রকারভেদ। 616 পেজ হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন ও সংগঠিত বিক্রিয়া। 616 পেজ হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন ও সংগঠিত বিক্রিয়া। 617 পেজ হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা। 17 পেজ হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা। 620 পেজ পিএইচ মিটারের সাহায্যে কোন দ্রবণের পিএইচ নির্ণয়ের কৌশল। 620 পৃষ্ঠা পিএইচ মিটারের সাহায্যে কোন দ্রবণের পিএইচ নির্ণয় কৌশল। 620 পৃষ্ঠা পিএইচ মিটারের সাহায্যে কোন দ্রবণের পিএইচ নির্ণয়ের কৌশল। আর 22 পৃষ্ঠা 622 পৃষ্ঠা এই অধ্যায়ের সার সংক্ষেপ। আমরা হাজারি স্যার 2020 এডিশন মানে এই বছরের এডিশনের বইটা বা জুন 2020 এডিশনের বইটা দাগাই ফেললাম। বই দাগানোর মাধ্যমে তড়িৎ রসায়ন অধ্যায়টা শেষ হলো। আজকে ক্লাস এবং ক্লাস নোটের সাথে সাথে তোমরা তড়িৎ রসায়নের প্র্যাকটিস শিটটা পেয়ে যাবা। আর আগামী দিন এই তড়িৎ রসায়নের উপর একটা পরীক্ষা হবে, এই ব্যাপারেও নোটিশ তোমরা আজকে এই গ্রুপে পেয়ে যাবা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে সবকিছু লক্ষ্য করার জন্য। যে কারো যে কোনো ধরনের সমস্যা হলে আমার সাথে কমেন্টে, ফোনে, ইনবক্সে অথবা সরাসরি দেখা করে প্রবলেমটা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের পড়াটা আজকের মধ্যে শেষ করো। আসসালামু আলাইকুম।